কি 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 শিখতে পারছেন বলেন তো? জুবার ভাই আগে বলেন, হাসান ভাই পরে, আগে জুবার ভাই বলেন। অবশ্য জুবার ভাই ছিলেন আপনি। যা যা, আচ্ছা আমি একটু সামারাইজ যদি করি, সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার মধ্যে আমরা তাপমাত্রা, আর এইচ ফাউলার বলে নিম্ন স্থিরবিন্দু, একদম ইজি জিনিসগুলো। নিম্ন স্থিরবিন্দু যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে বরফ গলতে শুরু করে, যে বিশুদ্ধ তাপমাত্রা বা মানে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ গলতে শুরু করে। আর ঊর্ধ্ব স্থির বিন্দু যেটা, সেটা হচ্ছে যে যে তাপমাত্রায় কি বিশুদ্ধ পানি বাষ্পে বাষ্প হইতে পারে যেটা, তাই না? সেটাই। তারপরে এগুলো বিষয়ে ভালোভাবে জানছি। হ্যাঁ, এইগুলো তো দুজনে একসাথেই ছিলেন, এই পর্যন্ত দুজনে একসাথে ছিলেন। কিন্তু হাসান ভাইয়ের লাস্ট ক্লাসটা পান নাই হয়, আপনি মনে হয় বলছেন যে ভিডিওটা আপনি দেখছেন। আচ্ছা, ভিডিও দেখলে ভালো। ভিডিও দেখছি কিন্তু একদম একটু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন, অবশ্যই সমস্যাটা অবশ্যই। একটু দেখাইলে। কোন জায়গায় সমস্যা বলেন, অবশ্যই বলেন। ভাইয়া মানে পেজে পাঠাইছি, আপনি দেই নাই ভাইয়া। আচ্ছা, আপনি কিসে পাঠাইছিলেন? এসে আমাদের পেজে? আবিষ্কার সেজেস। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আবিষ্কার সেজেস পেজে। আচ্ছা, আমি এখনই দেখতেছি, দাঁড়ান। আমি আজকে একটু বিজি ছিলাম তো, আমার 8টা বাজে আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। আমি 8টা একে দিছি, আটটা হ্যাঁ একে পাঠাইছি। তার মানে বুঝতেছেন আমি 8টা পর্যন্ত খালি ওই ওই কাজই করছি। এই কারণে একটু ব্যস্ত ছিলাম, আমি খেয়াল করতে পারিনি। আমি এখনই দেখতেছি, দাঁড়ান। বেশি সমস্যা একটু বলি বুঝতে পারবেন। আচ্ছা, আমি দেখতেছি আপনি কি পাঠাইছেন। তারপরে আপনার নামটা এখানে কি কি দেওয়া আছে? আহ, আবার সন্দেহ আছে আবু হাসান না? জি। আচ্ছা। ও একটা পেজের ফটো দিছেন। এক্স সমানুপাতিক টি, এক্স ইকুয়াল টু এ টি, টি ইকুয়াল টু বি এক্স, এটাই দিছিলেন তাই না? জি ভাই, এইখানে যে হ্যাঁ এখানে, হ্যাঁ। ইয়ে আছে ভাই, এক্সন এটি ইয়ে কিসের জন্য ভাই? এটা আমি এখানে দেখাচ্ছি, দাঁড়ান। এটা আমি গতকালকে আলোচনা করছিলাম ইসের সাথে, এই জুবাইরের সাথে। তারপর আমি বলতেছি এটা। এই যে এটা। আচ্ছা, আপনার বই আর আমার কাছে যে বইটা, এটা তো মনে হয় একই নাকি? একই তো? ভাই, আমার বইটা সাধারণ তখন। হ্যাঁ হ্যাঁ, এটাও সাজান তপনের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখানে যেটা বলা হয়েছে যে এই মানটা কিভাবে আসছে, সেটা হচ্ছে যে আমি দেখেন লিখি। এটা এক্সটা হচ্ছে যে ওই একটা কোনো কিছুর মান, আর টি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। যখন আমি, আর 9-10-এ পড়ছেন আপনারা যে সমানুপাত যখন উঠায় দেওয়া হয়, তখন ইকুয়াল আর কনস্ট্যান্ট নিয়ে আসা হয়। মানে সমানুপাতকে যখন আমি উঠায় দিব, তখন সেটা হবে একটা ইকুয়াল আর যে কোনো কনস্ট্যান্ট আপনি এ আছে এখানে, এর জায়গায় আপনি কে দেন, কোনো সমস্যা নাই। পি দেন, ডব্লিউ দেন, এ থেকে জেড পর্যন্ত যেটা খুশি সেটা দিতে পারেন, যে কোনো কনস্ট্যান্ট। মানে সমানুপাত ইকুয়াল হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, সমানুপাত ইকুয়াল হচ্ছে ইকুয়াল যে কোনো কনস্ট্যান্ট। মানে কথা বুঝতে পারছেন তো? আমার সমানুপাতকে পরিবর্তে লেখা যায় হলো এইটা, লেখা যায় ইকুয়াল কনস্ট্যান্ট, যে কোনো জি কনস্ট্যান্ট, এখানে যে কোনো কিছু হইতে পারে। এখন যে কোনো কনস্ট্যান্ট, আমি এখানে এক্স ইকুয়াল টু এটি আছে, আমি এখানে লিখলাম যে এক্স ইকুয়াল, আমি কেটি দিলাম, তাও হবে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট। কথা বোঝা গেছে? বুঝেন না এখনো হাসান হ্যাঁ ভাই? ভাই, বুঝতে পারছি। কি বুঝছেন বলেন তো? ভাই যে ভাই এখানে কনস্ট্যান্ট যে কোনো একটা দিলে হবে, কিন্তু ভাই লাস্টে যে টি সমান বি এক্স হলো এটা, হ্যাঁ, বিটাও কি বলতেছি। কনস্ট্যান্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটাও বলতেছি। এই দেখেন, আমি যখন এটাকে ঘুরায় নিয়ে আসবো, ঘুরায় নিয়ে আসলে কি টি ইকুয়াল টু কি হবে? টি টি ইকুয়াল 1/ax হবে না? মানে 1 বাই, আমি যদি কে ধরি এখানে,
আচ্ছা কে টা বাদ দিয়ে আমি এখানে আপনার এটা নিয়ে আলোচনা করি যে কিভাবে বি এ বি আসলো। জি এটা নিয়ে আলোচনা করি। এই লাইনের পরের লাইনটা যেভাবে হয়েছে সেটা হচ্ছে এখানে যে আমার আসল লাইনটা হলো x ইকুয়াল টু এটি, আমি x ইকুয়াল টু এটির পরিবর্তে আমি লিখতেছি এটি ইকুয়াল x, একই কথা তো তাই না, আমি জাস্ট ঘুরাই দিছি, ঘুরাই লিখছি। তারপর জি আমি, ভাই। হ্যাঁ তারপর আমি টিটাকে রেখে ইকুয়াল দিয়ে 1/a ইন্টু হচ্ছে x, একই কথাই তো নাকি? আমি জি জি এটা গুণ আছে, আমি এখানে এটা ভাগ হয়ে গেছে মানে 1/x, এটা হচ্ছে এরকম 1 কাইন্ড অফ এরকম 1/ax, তাই না? জি। এই যে 1/a এটা কিন্তু পুরাটাই কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট না? হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট। হ্যাঁ এর সাথে যাই থাকুক না কেন 1 2 3 4 বাই 1 টা রুট টু যাই থাকুক না কেন সেটাও কনস্ট্যান্ট, বুঝতে পারছেন? এর সাথে যাই থাকুক জি সেটাও হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমার যদি এটা কনস্ট্যান্ট হয় আমি এটাকে আবার পরিবর্তন করে আমি এখানে বি লেখছে bx, এই কনস্ট্যান্টটাকে পরিবর্তন করে এখানে bx লাগছে, কথা মানে ঘুরে ফিরে একই কথা। কিন্তু আপনি এ লিখতে পারবেন না, একটা কনস্ট্যান্ট ইউজ হয়ে গেলে আপনি দরকার হলে এ প্রাইম লিখতে পারবেন, এখানে এসে এ প্রাইম এক্স লিখতে পারবেন তাও হবে, এখানে এসে আপনি যদি এ প্রাইম এক্স লেখেন তাও হবে, কোনো সমস্যা নাই, কোনো ভুল নাই। কনস্ট্যান্ট আপনি যে কোনো কিছু দিয়ে আপনি মানে ডিনোট করতে পারেন, এটা এটা আপনার কোনো ধরনের ভুল হবে না। আমার এখানে আমি এখানে যেমন কনস্ট্যান্ট কে ধরছিলাম, যখন আমার 1/k হয়েছে সেটাকে আমি কে প্রাইম ধরলাম বা আমি এটাকে এ ধরলাম, কোনো সমস্যা নাই। এই কারণে x ইকুয়াল টু এটি, টি ইকুয়াল টু bx হয়েছে। বুঝা গেছে কিভাবে টি ইকুয়াল টু bx আসছে? জি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। কনস্ট্যান্টের ব্যাপারটা যদি আপনি কখনো যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করেন অনার্স লেভেলে বা ইঞ্জিনিয়ারিং লেভেলে গেলে তো এগুলো জানবেনই অবশ্যই, ম্যাথ নিয়ে পড়াশোনা করলে তখন আরও ক্লিয়ার হবে যে আমার কনস্ট্যান্ট কখন কনস্ট্যান্টগুলো চেঞ্জ হয়। আমি যদি কনস্ট্যান্টের আরও কিছু উদাহরণ দেই, যেমন এখানে সমানুপাতিক টিয়া থাকলো, আমি লিখলাম যে এক্স ইকুয়াল এমটি লিখলাম, সেটাও কিন্তু হবে এমটি লিখলাম। এখন দেখা গেল আমার এম এর সাথে 1,00,000 গুণ হইতেছে কোনো একটা কারণে, এম এর সাথে আমার 1,00,000 গুণ হয়ে গেছে, 1 দিয়ে 5টা শূন্য, 1,00,000 গুণ হয়ে গেল। 1,00,000 যদি গুণ হয় তার সাথে আবার টি আছে, ঘুরে ফিরে দেখা যাবে কি এই পুরোটাও একটা কনস্ট্যান্ট। তখন এটাকে লিখে আমি এম এর পরিবর্তে এন লিখলাম বা এমই লিখলাম, কিন্তু এম প্রাইম লিখতে হবে কারণ একই কনস্ট্যান্ট দুইবার লেখা যাবে না, যদি দুইবার লেখা যেত তাহলে এখানে এ লিখতো, বি আর লিখতো না। ওকে ক্লিয়ার? কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক। এই যে এখানে বলছে যে এখানে বি একটি ধ্রুবক যার মান নির্ণয় করতে হবে। কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক, এ এ এটাও ধ্রুবক, বি এটাও ধ্রুবক। তারপরে এখানের যে এই যে তারপরে জি আপনি যে ছবিটা দিলেন সেখানে আরেকটা আচ্ছা আপনার পরের ছবিটার মধ্যে হ্যাঁ ওটা আচ্ছা ভাই বুঝতে পারছি হ্যাঁ ভাই। এগুলো তো বুঝতে পারছেন কিভাবে হয়েছে না? তাহলে তারপরে সমস্যা হইতেছে আপনার এই জায়গায়, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই জায়গায় সমস্যা না? জি ভাই। হ্যাঁ 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 ভাই এখানে। হ্যাঁ এইটা এটার ভাই এখানে এস টি আর দ্বারা কি বোঝাচ্ছে? এক্স টি আর, এই যে ট্রিপল পয়েন্ট ওয়াটার মানে ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু, জি পানির ত্রৈধবিন্দুকে টি 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 আর দ্বারা প্রকাশ করা হয়েছে। কথা বোঝা গেছে? এই যে টি আর কিভাবে আসলো, এই যে ট্রিপলের টি আর এখানে আসছে, জি যে ট্রিপল পয়েন্ট ওটা মানে ত্রৈধবিন্দু, এইটার থেকে এখানে এটা আসছে। তারপরে এই জাস্ট এখানে মান বসাই দিচ্ছে যে টি ইকুয়াল টু আমার পানির ত্রৈধবিন্দু হচ্ছে কি যখন আমার 1/something, এই যে কেলভিন, কেলভিন তাপমাত্রা, এই যে এই কেলভিনের এটা আপনার মুখস্থ রাখতে হবে, এই ব্যাপারটাকে কেলভিনে মুখস্থ রাখতে হবে। আচ্ছা এখানে দেখেন যে পানির তৈলবিন্দুর কথা বলছে যে 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কত কত মিলিমিটার চাপ, চাপটা হচ্ছে এটা গেল পি প্রেসার, হ্যাঁ 2.58। পি পি হচ্ছে 4.58 মিলিমিটার। তো এই পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ, পানি, জলীয় বাষ্প, তিনটা জিনিস একসাথে, বিশুদ্ধ বরফ, পানি,
জলীয় বাষ্প, এই কারণে ত্রৈধবিন্দু বলা হয়েছে। তিনটা জিনিস একসাথে, মানে কি কঠিন, তরল, বায়বীয়, এই তিনটা জিনিস যখন একসাথে করা হয়েছে তখন একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তারা। এমন একটা অবস্থায় তারা তাপীয় সাম্যাবস্থায় থাকে। অনেক সময় দেখবেন নদীর পানির উপরে দেখবেন যে বরফ এরিছে, নরওয়ে বলেন, বিভিন্ন জায়গায়, কাশ্মীরে নাই, মানে এশিয়া সাব সাব এশিয়াতে নাই, সাব এশিয়াতে না থাকার কারণে আচ্ছা, এক মিনিট কিছু বলবেন, ঘুমাই গেছে। হ্যাঁ আচ্ছা, মনে করেন যে সাব এশিয়ার যে কান্ট্রিগুলো সেগুলোতে এরকম প্রবলেম পাবেন না। তবে যেটা হইতে পারে যে আপনাকে যেটা বলতে চাইছিলাম যে ত্রৈধবিন্দুটা, আচ্ছা ত্রৈধবিন্দুটা বলতে যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, পানির উপরিভাগে বরফ থাকে, নিচে পানি থাকে। এরকম দেখছেন না কখনো কোনো ভিডিও বলেন, মুভি বলেন? জি হ্যাঁ, হ্যাঁ কারণ হচ্ছে দেখা যাচ্ছে কি তার দেখতে তাপমাত্রা পাই। দেখা যাচ্ছে কি একই, আমার পরিবেশের তাপমাত্রা এখানে একই, কিন্তু সেখানে উপরে বরফ হইতেছে, তার নিচে পানি হইতেছে। আবার এর যত গভীরে যাওয়া যাবে তাপমাত্রা তত কমতে থাকবে। জলীয় বাষ্পের সাথে এই যে এটা হচ্ছে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের সাথে এটার সংস্পর্শে বরফ হইছে, এই জায়গাটা বরফ, কিন্তু নিচে আর তার পাওয়ার যাইতে পারতেছে না জলীয় বাষ্পে, তখন সেটা কি হইতেছে আস্তে আস্তে টেম্পারেচার কমতে চাচ্ছে। এখানে যদি আপনার টেম্পারেচার, এই পরিবেশের টেম্পারেচার যদি -70 ডিগ্রি হয়, সাইবেরিয়াতে -70 ডিগ্রি পর্যন্ত, সাইবেরিয়াতে যখন -70 ডিগ্রি, সেখানে কিছু আছে, কিছু আউট নলেজও বলি। সাইবেরিয়া এমন একটা কান্ট্রি যেখানে আপনি যেখানে মানুষ মদ না খেলে সহজে বাঁচতে পারবে না, কারণ মদে আছে অ্যালকোহল। আর ওইখানে -70 ডিগ্রি, 50 থেকে -70 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে, মানে কি বরফের আচ্ছাদন, এরকম অবস্থা, এরকম আছে যে কেউ যদি মনে করেন যে ওয়াশরুমে যায়, তাহলে সে যখন, কি এটাকে বলা হয়, আমি যদি ইংলিশে বলি সেটা হচ্ছে পি, কেউ যদি পি করে তাহলে দেখা যাবে কি সেটা বরফ হয়ে যেতেছে, পড়ার সাথে সাথে সেটা বরফ হয়ে যেতেছে। আর গরম কেটলি থেকে গরম চা নিয়ে যখন বায়ুমণ্ডলে ছাড়বে, তখন সেটা সাথে সাথে বরফ হয়ে যেতেছে। তাহলে বুঝেন কত পাওয়ার এই বায়ুমণ্ডলের। সেইখানে মানুষ টিকে থাকার জন্য আপনার মদ খায়, কিন্তু আসলে বলে কি হ্যাঁ সেই কারণে। আর এই তখন বায়ুমণ্ডলের তাপমাত্রা থাকে এরকম, তার সাথে পানির উপরের স্তর তাপমাত্রা যখন মিলে যায়, তখন সেটা হচ্ছে কি বরফ হইতেছে, তার নিচে আর যেতে পারতেছে না, জি তখন সেটা পানি হয়ে যেতেছে, পানি থাকতেছে। যত গভীরে যাওয়া যাবে পানির, তখন তত দেখবেন যে তাপমাত্রা কমে আসতেছে। এমনও আছে যে পানির অনেক নিচে 0 ডিগ্রি সেলসিয়াস চলে আসতেছে, তার মানে -70 থেকে সেটা 0। আরও যদি গভীরে যান, পানির নিচে কিন্তু আপনার লাভা স্তর আছে, ভূমিকম্প হয় জানেন? জি পানি নিশ্চয়ই তো ভূমিকম্প ভূমিকম্প উৎপত্তি হয়। হয়, পানির নিচে কিন্তু লাভা স্তর আছে অনেক। সেই পানির নিচের কিছু, একদম নিচের কিছু উপরিভাগ কিন্তু পানি প্রচুর গরম থাকে। এগুলো আপনারা ইউটিউবে যদি সার্চ জি দেন, হ্যাঁ এগুলোর বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এই আউট নলেজ বিষয়গুলোতে ইউটিউবে এগুলো সার্চ দিলে অনেক কিছু দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে এখানে পানির তৈলবিন্দুর কথা বলছে যে এই তাপে তারা সব কি সাম্যাবস্থা থাকে, একটা নির্দিষ্ট সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থা বলতে কি, সাম্যাবস্থা সম্পর্কে বলছিলাম না এর আগে, একটা কনস্ট্যান্ট জি পয়েন্টে এসে তারা কি একত্র হয়ে যায়। আমার এখান থেকে একটা বিন্দু আসলো, এখানে এসে মিলিত হইলো, এখান থেকে আসলো, সেও মিলিত হইলো। আমি যদি তিনটা তিন ভাবে লিখি, সাপোজ এটা হলো বরফ, এটা হলো আপনার পানি, আর এটা হলো জলীয় বাষ্প। এরা তিনজন এসে একসাথে মিলিত হয়েছে, এটা হচ্ছে সাম্যাবস্থা পয়েন্ট। তো সেটা হচ্ছে কি যে পানির তৈলবিন্দু। তো পানির তৈলবিন্দু তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 273 কেলভিন, তার মানে 273.16 কেলভিন, তার মানে জিরোতে, 0 ডিগ্রি সেলসিয়াস। আপনি একটা জিনিস খেয়াল করেন, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফও আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিও আছে। বরফ থেকে কিছু পরিমাণ দেখবেন যে ধোঁয়া উড়ে, জি তখন তারা তারা তিনটা কি একসাথেই এই জলীয় বাষ্প বলেন, বিশুদ্ধ বরফ, পানি, এই তিনটা তখন বরফ পানি গলে বাষ্প। হ্যাঁ, তাই সেই কারণে এটা হচ্ছে পানির তৈলবিন্দু। কথা বোঝা গেছে? এখানে কে কে অর্থাৎ কেলভিন, হ্যাঁ এসআই একক, এগুলো তো সব আগেই বলছি। তখন বলছে যে কেলভিনের তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনের এসআই একক হচ্ছে কেলভিন, পানির তৈলবিন্দু তাপমাত্রা
1 বাই যে মানটা আছে সেটা। তারপর কি হচ্ছে, এর উপর ভিত্তি করে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বরফ। আচ্ছা 0 কেলভিন বরফ বিন্দু 0 কেলভিন হচ্ছে 0 কেলভিন, হ্যাঁ বললাম না আপনাকে 273 হচ্ছে মেইন। এখানে কিছু পয়েন্ট 16 বা পয়েন্ট 15 যেটাই দেখ না কেন সেটা সেটা এটা কোনো ভেরি করে না, কোনো সমস্যা নাই। তো এবং স্টিম বিন্দু হচ্ছে 373। কেন স্টিম বিন্দু 373 হলো বলতে পারেন? ভাই এটা 273 এই 15, জুবাইর ভাই, এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ বলেন, আপনি বলেন স্টিম বিন্দু কেন 373 হইলো? ভাইয়া আমিও তো জানি ভাই 273, কারণ কেলভিনের সর্বোচ্চ মাত্রা তো ভাই 273 না। আর এটা আমি জানি ভাই 373 কেন হয়েছে। জানেন না না? না আচ্ছা আচ্ছা, হাসান ভাই বলেন। হাসান ভাইয়া কিছু বলবেন? বলতেছি ভাই, আমি ভাবছি যে এটা তো নিম্ন স্থির বিন্দু 273 কেলভিন 15 16, আর এটা এসটিএম বিন্দু মানে সর্বোচ্চ বিন্দু 373। কি কইলেন আপনি? আচ্ছা ভাই এটা নিম্ন বিন্দু তো হবে 273.15, আর হ্যাঁ নিম্নবিন্দু হচ্ছে কি 273। হ্যাঁ তাহলে স্টিম বিন্দু 373 কেন হইলো? ভাইয়া মাঝখানে 100 ডিগ্রির ডিফারেন্স থাকে যে এর জন্য ভাইয়া। হ্যাঁ এখন বুঝতে পারছেন আপনি, স্টিম মানে কি 100 না? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের জি সাথে ভাইয়া। 273 হলো 0, 0 তে হলো 273, তার সাথে যদি আমি 100 যদি যোগ করি তাহলে 373 হবে না? জি ভাইয়া। সেটাই তো হইছে। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ সেটাই হইছে। এখন 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 বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে। আচ্ছা তাহলে এখানে আপনার এই যে এই মানটা ডাইরেক্ট মুখস্থ, সেটা হচ্ছে আপনার যে আমরা টিটা পাই, এই টিটা হচ্ছে যে এই যে এখান থেকে এই যে টিপি এক্স বাই এক্সপি, এক্সপি হচ্ছে এক্সটিআর, এক্স তো এক্সটি থাকলো, এই টিপিটা হচ্ছে এটা টেম্পারেচার, বুঝা গেছে? টিপিটা হচ্ছে এটা, এই টেম্পারেচার মানটা জাস্ট বসাই দেওয়া হয়েছে। জি ভাই বুঝতে পেরেছি। পয়েন্ট টেম্পারেচার, যেখানে আমরা জানি যে সে এই বিন্দুতে সে একটা পয়েন্টে আছে বা তৈরি বিন্দু। ওকে জি ভাইয়া। ওকে, দুজন তো বুঝতে পারছেন এই বিষয়টা নাকি? জাস্ট মান বসাই জি দিছে ভাইয়া। নাকি? না না বুঝলে বলেন, আবার বুঝাই দিই। না ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা বুঝলে তো ভালোই, তারপরে তাহলে নেক্সটে যাই। এখানে আচ্ছা এই পর্যন্ত তো সবই তো হালকা পাতলা বোঝানো হয়েছে, এগুলো পারবেন। এখানে দেখেন একইভাবে সব মান বসানো হয়েছে, এগুলো পারবেন, একটু নিজে নিজে পড়লে এই জিনিসগুলো বুঝতে পারবেন। সূত্র কিন্তু একই, একই ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? যে হ্যাঁ পারবো ভাই। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বললাম না, ফর্মুলা কিন্তু একই। তারপরে আন্তর্জাতিক স্কেল বললাম না, এগুলো জানেন, এই যে এগুলো তেমন না পড়লে হবে, দরকার নেই এতটা, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হইতে চাইলে এগুলো পড়তে পারেন, কিন্তু দরকার নাই। এই যে এই মানগুলো কিভাবে আসছে সেগুলোও বলছিলাম গতকালকে, আমার ভিডিওতে বলা আছে হাসান ভাই, আপনি ভিডিও যদি না দেখেন এটা দেখতে পারেন, আর না চাইলে আমি এখন বলে দিতে পারি, বুঝে দিব। ভাই ভিডিও দেখছি ভাই। আচ্ছা এইগুলো না কিন্তু ভাই বোঝানো লাগবে না ভাই, হ্যাঁ শুরু করেন প্রথম আচ্ছা ঠিক আছে, ওকে 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 বুঝতে পারছি। আচ্ছা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার আমাদের আগে জানতে হবে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই ভাই কি? কি প্রথম সূত্র মনে আছে? ভাই আছে মনে আছে ভাই। কি বলেন তো দেখি, কার মনে আছে বলেন। আচ্ছা হাসান ভাই বলেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? ভাই কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন এই তাপ শক্তির কিছু অংশ সিস্টেম অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, এবং বাকি অংশ সিস্টেম তার পরিবেশের উপর বাধ্যতা সম্পাদন করে। হ্যাঁ হয়েছে কাছাকাছি। এই যেমন
আমি অনেক সুন্দর করে বুঝাই দিয়েছিলাম যে যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে বা তাপ শক্তিকে কাজে তথা যান্ত্রিক শক্তি রূপান্তরিত করা হলে তারা কি পরস্পর সমানুপাতিক হবে, তাই না? এটাই তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নাকি? ভাইয়া সূত্র তো বইতে একটা পড়ছিলাম ভাই। তাহলে কি এটা কি ওইটা সূত্র না, এটা কি অন্যটা? কোনটা পড়ছেন? ভাই এটা, হ্যাঁ এটাও। এটা পড়ছেন? এটা তো আপনার এটা না। শুধু তো ওইটাই ছিল। 1.5, ভাই 1.5 একটা সূত্র আছে দেখেন ভাই। 1.5, পাঁচটা লাস্টে আপনি ওটা ইংলিশে বলেন 1.5। আচ্ছা 1.2, 1. আমিও পয়েন্টটা ইংলিশেই বলছি কিন্তু 1.5টা। হ্যাঁ এই যে এখানে এটা হচ্ছে যে হ্যাঁ প্রথম সূত্র এখানে আপনার যখন তাপ অভ্যন্তরীণ শক্তি কাজের সাথে সম্পর্কে একই কথা, W = Js প্লাস হয়েছে, এটাও ঠিক আছে। এখানে আপনার আহ, চাপ গতিবিদ্যার প্রথম সূত্র প্রকৃতপক্ষে শক্তি নিত্যতা সূত্রের একটি বিবৃতি। প্রথম সূত্রটা এখানে ইউজ করা হয়েছে, সেই সাথে প্রথম সূত্রের সাথে এইটার পরিবর্তন আছে। তার সাথে আরেকটা যদি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র যদি বলি, দুটো একই কথা, ঘুরে ফিরে একই কথা। দুটোর মধ্যে যদি আপনি সামঞ্জস্য দেখতে চান দেখবেন যে ঘুরে ফিরে একই কথা। ওইটা হচ্ছে W = Js। জেএসটা কোথায় গেল? এই যে বিজ্ঞানী বিজ্ঞানী জুল যখন সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে একটি সঠিক সম্বন্ধ নির্ণয় করে তখন সে একটা আবিষ্কার করে যে যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে বা তাপ শক্তিতে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত। একই কথা, আপনি ঘুরে ফিরে দেখেন একই কথা। এখানে W = Js, এখানে এই যে কাজের সাথে আপনার এই যে তাপের পরিমাণ, আমার তাপ দিলেই তো কাজটা হবে, সেটা একই কথা। 1.5-এ একটু এলাবোরেট করে দেওয়া আছে, কারণ 1.5-এর যে আমরা সব পরবর্তীতে যে কাজগুলো করব সেগুলো কিন্তু একটু ইলাবোরেট ভাবেই করতে হবে। যে যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করে আপনি দেখবেন যে দুটার মধ্যে প্রায় সামঞ্জস্যই পাবেন, কিন্তু ওটা হচ্ছে জুলের, এটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের। যে কোনো একটা ব্যবহার করতে পারলেই হবে, কোনো সমস্যা নাই। বিজ্ঞানীদের নাম ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানীর নাম কি বললেন? যে বিজ্ঞানীদের নামই আছে, এই দুইটা নাম আছে ও আচ্ছা। ভাই। এটা জুলের জন্য যান্ত্রিক শক্তি তথা কাজকে, আর এটা হচ্ছে কোলোসিয়াস। হ্যাঁ হ্যাঁ ক্লসিয়াস। আচ্ছা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার যদি আমরা এখানে দেখতে চাই, তো সেটা হচ্ছে প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। এখন এটা তেমন বোঝা যাওয়ার কিছুই নাই, এটা আপনারা একটু বাসায় পড়বেন, বোঝা যাওয়ার মতো কিছুই নাই এখানে। এই জায়গার মধ্যে সমচাপ প্রক্রিয়া যদি বলে, সেটার একটা জিনিস বলতে পারি যে এই জিনিসটা এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে একটা পিস্টন। এর এর ভিতরে কিছু পরিমাণ গ্যাস, গ্যাস বলতে বাতাস থাকবে, বাইরের থেকে তাকে পিস্টনটা এখানে প্রেসার করা হয়। আমরা যখন গাড়িতে আমি বুঝলাম এর আগে যে গাড়িতে 4 থেকে 6টা পিস্টন থাকে, এবং পিস্টনগুলো দেখতে কিছুটা আচ্ছা আমি দেখাই। দেখেন পিস্টনটা কিভাবে কাজ করে, একটু আটকে আটকে আসতেছে কিন্তু একটু দেখার চেষ্টা করেন, কারণ নেট তো এত স্টেবল না। যা বুঝতে পারেন সেখান থেকে দেখেন পিস্টনটা, এই পিস্টনটা এমনভাবে বানানো হয়
এটা কিন্তু কিছুটা এর মতোই দেখতে পারবেন, এই যে এর মতো। এটা হচ্ছে একটা খালি জায়গা। এই খালি জায়গার এখানে এই পিস্টনটা কাজ করে। কিভাবে কাজ করে? এই যে এটা হচ্ছে সেই পিস্টন। আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করে এই যে আমি যদি তার উপর দিয়ে এটা আঁকি, এটা হচ্ছে সেই বক্সটা, আর এই যে ভিতরটা হচ্ছে সেই পিস্টনটা। বুঝতে পারছেন? জি ভাই বুঝলাম। গাড়ির পিস্টনগুলো এইভাবে কাজ করে। গাড়ির ভিতরে কিভাবে কাজ করে যদি সেটা দেখতে চান, সেটা হচ্ছে যে এই যে দেখেন, এই যে পিস্টনটা, এই যে এরকম এরকম এটা বক্স, এই যে এই বক্সটা থাকবে এরকম এই যে এরকম বক্সের মতো। এই বক্সের ভিতরে যেটা থাকছে সেটা পিস্টন, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে বক্স, এই পুরোটা হচ্ছে বক্স। এই বক্সের এই যে এই ভিতরে এটা হচ্ছে পিস্টন। এইভাবে এই পিস্টনগুলো বানানো হয়। এই পিস্টনগুলোর কাজ হচ্ছে তারা ফিউল নিয়ে তাপ শক্তি উৎপাদন করবে এবং সেই তাপ শক্তির সাহায্যে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। এটা হচ্ছে কাজ এদের। এগুলো চাইলে আপনার ইউটিউবে কিছু এর ফরমেশন দেখতে পারেন, দেখে কিছু আইডিয়া রাখতে পারেন। এই দেখেন তাপ শক্তি এই দেখেন ফিউল আসতেছে। একটা জিনিস খেয়াল করেন, একটু আসতেছে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে ফিউল আসতেছে, তারপরে এই যে ফিউল, এটা হচ্ছে ফিউল আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাইয়া। এক সাইড থেকে ফিউল আসতেছে, অন্য সাইড দেখা থেকে যাচ্ছে। এই যে দেখেন ফিউলটা কি হইতেছে, কম্প্রেসড হইতেছে। ফিউলটা কম্প্রেসড হওয়ার সাথে সাথে এই যে আমাদের এই যে স্পার্কের একটা জিনিস থাকে, এই যে এই বস্তুটা হলো মেইন। এটা অনেক সময় ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা কিনতে পাওয়া যায় বাজারে। কি করে, এই ফিউজের সাথে কাজ করে ওই স্পার্ক তৈরি করে, তখন এর ভিতরে একটা আগুনের মতো সৃষ্টি হয়। আর আগুন যেখানে সৃষ্টি হবে স্বাভাবিক, সেখানে তো এক ধরনের ব্লাস্ট হবেই, তাই না? এখানেও সেরকম ব্লাস্ট হয়, এই যে এরকম ব্লাস্ট হয়। এই যে জি। আস্তে আস্তে যখন এই দেখেন আগুন হয়ে গেছে, দেখছেন ব্লাস্ট হয়েছে একটা। যখনই আগুন ধরছে তখন কিন্তু পিস্টনটা নিচে চলে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাপ শক্তি উৎপাদন হইতেছে এখান থেকে। সেটাই হলো আপনার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে। আপনি যদি প্রথম সূত্রটা আর এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটা যান্ত্রিক শক্তিকে বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করা হয়। এই দেখেন ভিতরে আগুন তৈরি হয়েছে। আগুন তৈরি হওয়ার কারণে পিস্টনটাকে ধাক্কা দিয়ে নিচে সরিয়ে নিয়ে আসছে, এবং এর ফলে আগুনটা আস্তে আস্তে কি করতেছে দেখেন, গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়ে যাওয়ার কারণে আপনার ওই ডান পাশের যে পিস্টনটা, এই যে এই পিস্টনটা, এটাকে ধাক্কা মারছে। তার মানে এই দুটো, ওর কাজ হচ্ছে ও নিচের দিকে আসবে, ও উপরের দিকে যাবে। এরকম যখন র্যান্ডমলি চলতে থাকে তখন এই চাকা ঘুরতে থাকে, র্যান্ডমলি চলবে, এই স্পার্ক করবে এই বস্তুরা, আর এই চাকাটা ঘুরবে। এটাই হচ্ছে এদের কাজ। এভাবেই আপনার মনে করেন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ব্যবহার করা হয়। তারপর দেখেন, এই যে দেখেন আবার ফিউল আসতেছে র্যান্ডমলি। এটা চলতেই থাকবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ গাড়িটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। দেখেন কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে। ওকে, বোঝা গেছে? এখানে সেই কথাগুলাই আমি, জি বোঝা হ্যাঁ যাচ্ছে। আমি এখানে আহ, যেটা বলে, যেখানে ধরা যাক ঘর্ষণহীন পিস্টন সংযুক্ত কোনো সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আবদ্ধ আছে। ওই যে গ্যাস বললাম, কিছু গ্যাস থাকে। পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এখানে সঠিক মাপ নেওয়ার জন্য কিছু ক্ষেত্রফল নিতে হয়। সেটা হচ্ছে যে এইখানের যে ক্ষেত্রফলটা, এই জায়গার পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এ। পুরোটা একটা ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর লাইন টেনে পড়ে আসছেন আপনারা, প্রস্থচ্ছেদ কোণগুলা, তারপরে আপনার সমগ্র তল কোণগুলা। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো এর ক্ষেত্রফলটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যদি এর ক্ষেত্রফল নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে এ। এক কথায় পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এ। ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার হয়, তার একক হচ্ছে স্কোয়ার, বর্গ। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, গ্যাসের চাপ পি, এই যে পি এ। পিস্টনের উপর গ্যাসের চাপজনিত মোট বলের পরিমাণ হচ্ছে পি এ। তাহলে মোট বল হইতেছে পি এ। কারণ আমার মানে সমানুপাতে সবগুলো কি পরিবর্তিত হইতেছে। সমানুপাত বলতে এখানে যদি আমি বল যদি ধরি, বলের সূত্র এফ
এফ ইকুয়াল টু ধরলাম এম এ, একটা সূত্র আছে, এম হচ্ছে ভর, ভরের সাথে কি হইতেছে গুণ হইতেছে ত্বরণের, ত্বরণ গুণ হইতেছে, আমি যদি ত্বরণের ক্ষেত্রে না ধরি, উপর থেকে যদি ধরি, তাহলে হইতেছে কি এফ ইকুয়াল টু এম জি, সেটাও হইতেছে। এভাবে বলের ক্ষেত্রে সমানভাবে ভরের ভর এবং ত্বরণের গুণফল হইতেছে। আমি যদি এখন চাপের ক্ষেত্রে ধরি, পি ইকুয়াল টু এফ বাই এ, এটা হচ্ছে চাপের ক্ষেত্রে প্যাসকেলের সূত্র। মানে একক বলের উপর, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে চাপ, এটা হচ্ছে সংজ্ঞা। একক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে চাপ। এখানে হয়তো ওই সংজ্ঞাটা নাই না, কিন্তু 9-10 আপনারা পড়ে আসছেন, সেটাই এখানে ইউজ করা হয়েছে, এখানে ইউজ হয়েছে। এবং কি সেটার ইউজফুল মানে টোটাল যে ইউজফুলটা সেটাই হচ্ছে এটা, এই যে এখানে যে কাজটা আপনাকে দেখানো হয়েছে সেটাই। তারপরে এখানে আপনার ডিডাব্লিউ ডি কেন আসলো, সমাকলন ব্যবকলন, ডি হচ্ছে তার ক্ষুদ্র একটা অংশ। অনেক আগে 2 দিন আগে মনে বলছিলাম কথাটা, যে সমাকলন তো যোগজীকরণ, ব্যবকলন হচ্ছে, ব্যবকলনটা কি ডিফারেন্সিয়েশন না? জি। ডিফারেন্সিয়েশনের আরেকটা নাম কি? ব্যবকলন আরেকটা নাম কি? অন্তরীকরণ। অন্তরীকরণ ভুলে গেছেন? অন্তরীকরণ না ডিফারেন্সিয়েশন। এই যে ডি বাই ডি এক্স, এটা আপনি কাদের বলছি? আপনাদের বলি না এটা? ডি বাই ডি এক্স হচ্ছে এটা হচ্ছে যে অন্তরীকরণ, বা এটার ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমি যদি ইংলিশটা লিখতে চাই সেটা হচ্ছে যে এটা ডিফারেন্সিয়েশন, আর বাংলা হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন। অন্তরীকরণ বলা যায়, ব্যবকলন বলা যায়। এইটার কাজ হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশের মাপ নেওয়া। মনে করেন আমার এই পুরোটা একটা দৈর্ঘ্য, আমি এতটুক অংশের মান নেব। এতটুক বলতে কি অনেক ছোট একটা অংশের মান নেব। দেখেন কত ছোট অংশের মান নিছি। যদি আরো দেখাতে চাই সেটা হচ্ছে যে এতটুক অংশের মান নেব, একদম অল্প অংশের মান। তাহলে এই মানগুলো আমি কিভাবে মাপবো? স্কেলও তো মাপা যায় না, এত ছোট অংশের মান। কত বড় জায়গার মধ্যে দেখেন, কত বড় জায়গার মধ্যে আমি এই 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 মানটা নিব। শুধুমাত্র যখন এই মানটা নিব তখন তাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, কারণ আপনি এখান থেকে মান নিতেই পারতেছেন না, তখন ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এই কারণেই এটাকে আপনার ডিফারেন্সিয়েশন ডিএক্স আকারে নিয়ে আসা হয়। যেমন এখানে ধরা যাক গ্যাস প্রসারিত হয়ে পিস্টনটিকে বাইরের দিকে খুব ক্ষুদ্র দূরত্ব, ওই যে খুব ক্ষুদ্র দূরত্ব ডিএক্স পরিমাণ সরিয়ে নিল। মনে করেন এখানে দেখাইছে কি এতটুকু ডিএক্স, আমার তো এখান থেকে নাইসা আমার প্রাথমিক অবস্থা ছিল এই জায়গায়, পিস্টনটা ওকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তাদের তো তাহলে কতটুকু দূরত্ব আসলো? ডিএক্স পরিমাণ, এতটুকু পরিমাণ। আমি ধরলাম এতটুকু পরিমাণ আসলো না, আমি ভাবলাম সে ধাক্কা দেওয়ার পরে 1 মিলিমিটার সরছে, মানে এতটুকু সরছে, এতটুকু সরছে, বা এতটুকু সরছে, এতটুকু সরছে। তাহলে এতটুকু যদি সরে সেটাও কিন্তু ডিএক্সই হবে। ডিএক্স এর কাজই হলো ক্ষুদ্র কোনো অংশের মান। এই ডিএক্সটা বোঝা গেছে? হ্যাঁ, ব্যবস্থা। আবার বলি ডিএক্সটা কিভাবে আসছে। ডিএক্সটা আসছে হলো ডিএক্স। আচ্ছা এক্সটা কি? এক্সটা হচ্ছে এক প্রকার সরণ বা এক প্রকার দূরত্ব। এক্স এইচ যত প্রকার, এই যে যেমন আপনার এস এইচ এক্স, তারপর হলো গিয়া এস এইচ এক্স, আর কি কি আছে, টোটাল তো 4টার মতো ছিল। এস হচ্ছে সরণ, এইচ হচ্ছে হাইট ও মিটার। হ্যাঁ, এগুলো সব হচ্ছে একই একক, একই একক এগুলো প্রকাশ করা হয়। দূরত্ব সবগুলো কিন্তু একই একক। এখানে
এই জিনিসটা যেটা বললাম যে যখন আমি প্রাথমিক অবস্থা হচ্ছে এটা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এই প্রাথমিক অবস্থা থেকে যখন হালকা প্রেসার দিয়ে সামনে নিয়ে আসা হয়েছে তখনই সেটা ডিএক্স পরিমাণ দূরত্ব কাউন্ট হয়েছে। যতটুকু সামনে আসুক, সে এখানে আসতে পারে, সে ধাক্কা খায়া এখানে আসতে পারতো, সেটাও ডিএক্স। এই এতটুকু পরিমাণটাও, যে এতটুকু পরিমাণটাও কিন্তু, এই যে এতটুকু যে ব্লু কালার দিয়ে দাগ দিছি, এটাও ডিএক্স। আবার সে ধাক্কা খায় এখানেও চলে আসতে পারতো, সেটাও ডিএক্স। আপনি যে কোনোভাবেই একে মান নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে সেটাই বলছে যে ডিএক্স পরিমাণ ছড়িয়ে নিল, ডিএক্স খুব ক্ষুদ্র হয়, গ্যাসের চাপ অপরিবর্তনশীল বিবেচনা করা যায়। বেশি কম হলে গ্যাসের চাপ অপরিবর্তনশীল। কারণ কি, একটা বস্তুর মধ্যে যদি গ্যাস থাকে, পুরোটা জুড়ে যদি গ্যাস থাকে, পুরোটা জুড়ে গ্যাস আছে, আমি প্রেসার দিলে সে কতটুকু এবার সম্প্রসারণ হবে। কিন্তু যদি বেশি প্রেসার দিয়ে যখন আমি এই পিস্টনটাকে আমি এখানে নিয়ে আসি, এই জায়গায় যদি পিস্টনটাকে নিয়ে আসি, আমি পিস্টনটাকে এখানে নিয়ে আসলাম, তখন কি এখানে কি গ্যাসের গুলো কি অনেক মানে একটা আরেকটার সাথে কি গ্যাসাগ্যাসি থাকবে না? বেশি জি ভাইয়া। গ্যাসাগ্যাসি থাকবে। টিউব, সাইকেলের টিউবে যখন বেশি প্রেসার দেওয়া হয় তখন কি কম কম প্রেসারে টিউবটা নরম থাকে, বেশি প্রেসারে কি টিউবটা হার্ড বা শক্ত হয়ে যায়। এখানে সেটাই কথাটা এখানে ওরকমভাবে উল্লেখ করা হয়েছে যে ডিএক্স খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়, গ্যাসের চাপ অপরিবর্তনশীল বিবেচনা করা হয়েছে। যখন আমার এই ডিএক্সটা অনেক কম, দেখেন ডিএক্সটা আমি এখান থেকে এখানে নিয়ে আসছি বা এই জায়গায় নিয়ে আসলাম, তখন এখানে গ্যাসের চাপের তেমন কোনো পরিবর্তন হবে না। সেই কারণে বলছে কি অপরিবর্তনশীল বিবেচনা করা যায়। তাহলে কি তখন এফ বলের বিরুদ্ধে বাহ্যিক কাজের পরিমাণ ডিডব্লিউ হয়। তখন এই পুরোটার যে আমার এফটা এফ এর তখন সেটার এটা হচ্ছে ডিডব্লিউ। যেমন ডব্লিউ ইকুয়াল টু কি জানি, এফ এস। আমার ডিডব্লিউ মানে এই এসটা হচ্ছে কি দূরত্ব বা এফ এক্স, এফ ডিএক্স মূলত এরকম। ডিডব্লিউ ইকুয়াল টু, আচ্ছা এফ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা কি মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, এই এসটা ইকুয়াল এক্স, একই কথা। এই যে এক্স দিয়েছেন এখানে, এক্স এর পরিবর্তে আপনি এসও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক্সটা ধরা হয়, এস ধরা হয় বেশিরভাগ সময় স্মরণের ক্ষেত্রে। কোনো কিছু আপনি দৌড় দিয়েছেন, গাড়ি চালাইছেন, সেগুলোর ক্ষেত্রে এস ইউজ করা হয়। কিন্তু একই, তাদের এসআই একক একই, মিটারে প্রকাশ করা হয়। এস স্মরণ মিটার, দূরত্ব মিটার, সব কিছুই মিটার। তাই এখানে দূরত্বটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, কিন্তু ঘুরে ফিরে একই কথা। এই যে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি এক্স বা এফ ডিএস, একই কথা। তারপর দেখা যাক কি হয়েছে। এই যে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি এক্স, যেটা বলছি সেটাই এসে পড়ছে। বোঝা যেতেছে তো নাকি কিভাবে আসলে এটা? জি ভাইয়া। এই না বুঝলে বলেন, হাসান ভাই বলেন। যেভাবে বুঝতে পারছো। না বুঝলে বলেন, আবার বুঝাই দিব, আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আবার বোঝাবো? না ভাইয়া বুঝতেছি না। আপনি লজ্জা পাবেন না, বলেন। না পারলে ভাইয়া শুনেন, দায়িত্ব বললাম তো আদায় করে নেবেন, দায়িত্ব আপনার। আমার তো কোনো সমস্যা নাই, আমি তো আপনার যতবার বলবেন ততবারই বুঝাই দেবো। আমারই লাভ, বুঝাই দিলে আমারই লাভ। আমার লাভ কি, আমার জিনিসটা হালাল হইতেছে। এখন বলেন, লজ্জা পাওয়ার কিছু নাই যে হ্যাঁ এখানে জুবাইর ভাই বুঝতে পারছে, আমি এখন যদি বলি তাহলে জিনিসটা বারবার বললে কি মনে করবে। ভাই কিছুই মনে করার নাই, আপনি বুঝতে নাই, আপনি নাই বুঝতে পারেন। যদি সবাই যদি বুঝতে পারতো তো সবাই বুয়েটে চান্স পাইতো, তাহলে বুয়েটটা বাংলাদেশের সমান ইউনিভার্সিটি দিত। এখন বলেন কোন জায়গায় বুঝে, না বুঝলে আবার বুঝাই দেবো। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ডিডব্লিউ ইকুয়াল টু যে এফ ডিএক্স আসছে, এটা হলো ওখান থেকে আসছে। তারপর এখানে জাস্ট মানগুলো বসাই দিছে। পি এ ডিএক্স, পি এ ডিএক্স কি আসলো, ওই যে এফ ইকুয়াল টু পি এ কই থেকে পাইছি, এই যে এখান থেকে পাইছি। এফ ইকুয়াল টু পি এ যে এখান থেকে পাইছি, এই যে এই জায়গা থেকে পাইছি। আমার হাতটা দেখা যাইতেছে যেখানে, এই জায়গা থেকে, ওকে, এখান থেকে পাইছি। তারপর এখানে জাস্ট মানগুলো আচ্ছা এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। এটা একটু বুঝাই দিই, এটা বুঝাই দিলে, এটা না বুঝাইলে হয়তো বুঝতে পারবেন না। সেটা হচ্ছে যে ডব্লিউ ইকুয়াল টু আপনার ডিডব্লিউ ইকুয়াল টু পি ডিভি, সেটা এখান থেকে আসছে, জাস্ট মান বসানোর পরে সবগুলো থেকে। আচ্ছা এইখানে ডিবিটা কই থেকে আসলো বলেন তো? এই ডিবিটা বলতে পারবেন কেউ? এই ডিবিটা কই থেকে আসলো? ব্যাকলন থেকে ভাইয়া। জি না,
চিন্তা করেন। জুবাল ভাই বলো। গ্যাসের আয়তন, হ্যাঁ হ্যাঁ, গ্যাসের আয়তন ভাইয়া, গ্যাসের আয়তন লেখা আছে দেখা, এটা তো লেখা আছে ভাই, আর তো কিছু কিন্তু লেখা নাই কই খালি থেকে শুধু আসলো এটা, এটা কই থেকে আসলো? ভাইয়া এটা আসছে ভাইয়া। আমি বলি কি, ওই এখানে এক্স ছিল না, এক্স তো ভাইয়া মনে করেন একটা দূরত্বকে বা একটা সরণকে মানে একটা নির্দিষ্ট হ্যাঁ বোঝাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ভি দ্বারা ভাইয়া ওইটা প্রতিস্থাপন করে ওই জায়গাটা বোঝাচ্ছে ভাই, মানে আয়তনটা এখানে বোঝাচ্ছে। তাহলে এটা গেল কই? ভাইয়া বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি বলে দিই। এই জন্য আমি যখন পড়াবো তখন সবসময় একটু খেয়াল করবেন কোন জায়গায় কি আছে, ওয়ার্ডগুলো দেখার চেষ্টা করবেন। পরীক্ষায় তো মুখস্থ দিলে তো ভুল হবে। আয়তনের সূত্র কি? আয়তন ভাইয়া দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ। মানে তিনটার গুণফল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, উচ্চতা। তিনটার গুণফল। ক্ষেত্রফল কি? শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। হ্যাঁ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। ক্ষেত্রফলে উচ্চতাটা নাই, আয়তনে উচ্চতাটা আছে। এখন এ হচ্ছে ক্ষেত্রফল, মানে এ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার সাথে আরো একটা এস, উচ্চতা, হাইট, দৈর্ঘ্য, সেটাও গুণ হয়েছে। বলছিলাম কি এইচ, এস, এক্স সব এক বলছিলাম না? জি ভাইয়া। সেই হাইট, উচ্চতা, এইচ সেটা এক্স হয়ে গেছে। যখন সেটা এর সাথে যখন এক্সটা গুণ হয়ে গেছে ডিএক্স পরিমাণ, তখন সেটা কি ডিবি পরিমাণ একটা আয়তন হয়ে গেছে। বুঝা গেছে? জি ভাইয়া। জি। এই হাসান ভাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি ভাই। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, যদি বুঝতে পারেন তাহলে ভালো। যেমন এই যে এডিএক্স থেকে ডিবি হয়েছে, ডিবি কেন হইলো মূলত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আপনার এখানে এ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুটো মিলাই হচ্ছে একসাথে। তার সাথে আমি যদি হাইট গুণ করি তাহলে হচ্ছে ভলিউম মানে আয়তন, ভি। এখন আমার যদি এ এইচ এর কিছু অংশ, ডিএক্স কিছু অংশ, তাহলে কি ভলিউমটা কি কিছু অংশ হবে না? জি। সেটাই হয়েছে এখানে ডিভি। ওকে, এই যে এখানে দেখেন এই ডিএক্স পুরোটা একসাথে লাগছে, এই যে ক্ষুদ্র প্রসারণ কিছু অংশ। ওকে, তাহলে এখন ওকে ভাই। হ্যাঁ, এখন ক্ষুদ্র প্রসারণটা কিভাবে আসে সেটা দেখেন। ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। এটার জন্য আপনাদের, আচ্ছা এই এই দ্বিতীয় পত্র আমি এখানে কিছু একটু বুঝাই দেই। ম্যাথমেটিক্স যখন করবেন সেখানে আপনাদের ইন্টিগ্রেশন, তারপর ডিফারেন্সিয়েশনে এরকম টাইপের অঙ্ক পাবেন। এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের অঙ্ক। এই যে এটা আপনি যখন শুরুতেই যখন ইন্টিগ্রেশন বা যোগজীকরণ পড়বেন, যোগজীকরণ বাংলায় যোগজীকরণ যখন পড়বেন তখনই এটা পাবেন। কিভাবে হইলো এটা? এটা হয়েছে এইভাবে যে ডব্লিউ মানে হচ্ছে তার কিছু অংশ হচ্ছে ডিডব্লিউ। বললাম না যে আমার কিছু অংশ, যা কোনো কিছুর অংশই হচ্ছে ডিডব্লিউ। যেমন মনে করেন এটা হচ্ছে, এটা যদি ডব্লিউ হয়, কাজ হয় একটা, তার এতটুকু অংশটা হচ্ছে ডিডব্লিউ। সেই ডিডব্লিউ যদি আমি ইন্টিগ্রেশন মানে হচ্ছে অনেকগুলোর যোগফল, এই যে ইন্টিগ্রেশন না, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ, যোগজীকরণ কথাটা দ্বারা বোঝা যেতেছে যে যোগ করতে করতে যেতেছে যোগজীকরণ। তাহলে এই যোগী। হ্যাঁ জি বলেন। ভাই। যোগী তো বোঝানো বোঝা যাচ্ছে যোগ, হ্যাঁ হ্যাঁ যোগীকরণ। হ্যাঁ হ্যাঁ, যোগ বোঝাইতেছে। আমি যদি এটাকে আরেকটুভাবে সুন্দরভাবে বুঝাই সেটা হচ্ছে যে এরকম, এই দুজন একটু খেয়াল করেন, আর জুবাইর ভাই, হাসান ভাই দুজনেই খেয়াল করেন। এটা একটা রেখা, বা এটা আমি রেখা বলতে আমি এইভাবে দিলাম। এটা একটা রড, রড বা লোহার পাত। লোহার পাতের এতটুক অংশ পরিমাণ হচ্ছে মনে করেন ডিডব্লিউ, এতটুকু অংশ পরিমাণ ডিডব্লিউ। তাহলে এতটুকু অংশ পরিমাণ কি হবে? আমি এতটুকু অংশ পরিমাণ দিছি, যে এতটুকু অংশ পরিমাণ হচ্ছে ডিডব্লিউ। তাহলে এতটুকু অংশ পরিমাণ কি হইতে পারে বলেন তো? ডিডব্লিউ হবে। এই পুরোটা যদি ডব্লিউ হয় তাহলে এর, জি ভাই, তাহলে তো ডিডব্লিউ হবে। হ্যাঁ তাহলে এটাও কি ডিডব্লিউ না?
এতটুকু অংশ জি সব অংশ কিন্তু ডিডব্লিউ, প্রত্যেকটা অংশ হচ্ছে ডিডব্লিউ। যদি পুরোটা যদি ডব্লিউ হয়, তার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে ডিডব্লিউ। এই বুঝতে পারতেছেন দুজনেই? জি ভাইয়া। হ্যাঁ, তাদের প্রত্যেকটা অংশ কিন্তু ডিডব্লিউ। তাহলে যখন প্রত্যেকটা অংশ যখন ডিডব্লিউ হইতেছে, তখন আমি তাকে যোগ 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 করে দিব। সবগুলো যোগ করে দিলে কি ডব্লিউ আসতেছে না? জি, সবগুলো যোগ করলে জি ভাইয়া। ডব্লিউ আছে। ডব্লিউ তো আসবে তাই না? এই সবগুলো যোগ করলে তো আমার পুরোটাই মান পাইতেছি ডব্লিউ, তাই না? তাহলে ডব্লিউ আসবে না? আমার পুরো যদি ডব্লিউ হয়, আমি যদি সবগুলো ডিডব্লিউ হ্যাঁ যোগ করি, তাহলে কি ডব্লিউ আসতেছে না? জি, সবগুলো ডব্লিউ আসবে। হ্যাঁ, সবগুলো যোগ করেই হলো এই যে ইন্টিগ্রেশন দ্বারা, এই যে ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ দ্বারা সবগুলো ডিডব্লিউ যোগ করে, সবগুলো ডিডব্লিউ যোগ করেই পাই হলো ডব্লিউ, যেটা কিনা এই যে এটা। বুঝা গেছে? হ্যাঁ ভাই, এই বুঝতে পারছেন দুজনেই? এখানে জি ভাইয়া। যে ভাই এই গ্যাসের আয়তনের ক্ষুদ্র প্রসারণ বলতে এখানে কি বুঝেছে ভাই? এই যে গ্যাসের আয়তনে ক্ষুদ্র প্রসারণ মানে ওই যে আপনার বললাম না যে অল্প অল্পটুক প্রসারণ হয়েছে আপনার এই জায়গার মধ্যে, সরি ধুর, এই যে এই জায়গার মধ্যে ও যখন অল্প প্রসারণ হয়েছে, তখন কি তার গ্যাসটাও কি ক্ষুদ্র প্রসারণ, অল্প অল্পটুক গ্যাসের প্রসারণ কি অল্প হয়েছে না? হ্যাঁ, অল্পই হয়েছে, অল্প। অল্পই তো হয়েছে, কারণ আমার এখানে পিস্টনটাকে আমি এখান থেকে একটু সরাইছি, তাহলে তার গ্যাস প্রসারণ হইছে না বললেই চলে, তাই না? জি কথা কি বুঝতে পারতেছেন আমার? ভিতরে একটা গ্যাস আছে, হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। এটার ভিতরে একটা গ্যাস আছে। গ্যাসের কণাগুলো হচ্ছে এরকম এরকম এলোপাথারি ভাবে আছে। আমি যখন এটাকে একটু এখান থেকে একটু সামনে নিয়ে আসলাম, তাহলে কি ওর প্রসারণ তো হয় না বললেই চলে, তাই না? গ্যাসের জি মানে ক্ষুদ্র অল্প প্রসারণ হয়েছে, সেটাই হয়েছে এখানে। কথাটা এখানে বলছে যে গ্যাসের আয়তনে ক্ষুদ্র প্রসারণ মানে অল্প প্রসারণ হয়েছে। ও ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে, তারপর সেখান থেকে জি বাবু। এই যে ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন লিখে দিই জিনিসটা, বা যোগজীকরণ। ইংলিশে হচ্ছে ইন্টিগ্রেশন, GRATION, ইন্টিগ্রেশন ইংলিশে। এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে এটার নাম। আর d/dx হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা একটু আগে লিখে দিছি। ওকে, জি এখন এই ইন্টিগ্রেশনটা কিভাবে ভাঙাইছি দেখেন। ইন্টিগ্রেশনের নিচে v1 উপরে v2, অবশ্যই ইন্টিগ্রেশনের নিচে উপরে দুটো মান থাকে। নিচে v1 উপরে v2 বলতে দুটো আয়তন, একটা হচ্ছে প্রাথমিক আয়তন v1 আর হচ্ছে শেষের আয়তন v2। প্রাথমিক আয়তন শেষের আয়তন বলতে কি বোঝায়? এই পুরোটা যদি একটা রড হয়, তার প্রথমে হচ্ছে একটা মান, লাস্টে হচ্ছে 10 মান বা 10 ফুট। 10 ফুট যদি হয়, তাহলে কি প্রথমে প্রথমে কি 0 থেকে শুরু হয়, তারপর এখানে এক এক এভাবে 10 ফুট না, এভাবে হ্যাঁ কিন্তু ভাই, 10 ফুট। 10 ফুট। হ্যাঁ, সেই কারণেই তার প্রথম হচ্ছে v1, লাস্ট হচ্ছে v2। তাই v1 হচ্ছে নিচে, v2 হচ্ছে উপরে। ছোটটা নিচে হবে, বড়টা হবে উপরে। এই ছোট মানটা হচ্ছে v1 নিচে হইছে, বড়টা উপরে হইছে, এরকম একটা মান থাকে। আমি বলছিলাম তখন যে dw মানে কি পুরাটাই হচ্ছে w, যার প্রথম মান হচ্ছে v1 ভলিউম মানে আয়তন, আয়তন ধরা হয়েছে। আর দ্বিতীয় লাস্টের মান যেটা সেটা হচ্ছে v2। তো সেভাবে এখানে মান বসানো হয়েছে। তারপর dw এর পরিবর্তে pdv বসাইছে, এই যে pdv বসাই দিছে। pdv বসাই দেওয়ার পরে w ইন্টিগ্রেশন pdv এর সাপেক্ষে এই যে v2, এই যে v2, এই v2 ধরবে হইলো v কে, তাছাড়া অন্য যা থাকবে এগুলো আমি আপনাদের বললে এখন বুঝবেন না, কারণ আপনাদের এখনো যোগজীকরণ পড়ানো হয় নাই, এটা অনেক পরে পড়াবে। কিছুটা আমি আইডিয়া দিয়ে রাখি। যখন আপনি v2 নিতেছেন, তখন সে v কেই ধরবে, বাকি সবকে শেষ তার বাইরে নিয়ে আসবে। বাইরে নিয়ে আসবে বলতে দেখেন এখানে p কে বাইরে নিয়ে আসছে ইন্টিগ্রেশনের, আর dv কে রেখে দিয়েছে ভিতরে। কারণ কি, সে তার v এর সাথে b মিল রাখবে, মিল রেখে কাজ করবে। খালি b রাখতে পারবে না, dv তো পুরো একটা নিজেই, d আর b আলাদা না কিন্তু, dv একটা নিজেই না, ক্ষুদ্র আয়তন। জি এই বুঝতেছেন তো? জি ভাইয়া। বুঝতেছেন তো নাকি নাকি মানে কঠিন লাগতেছে কোনটা? একটু কঠিন লাগবে ভাইয়া, কারণ আমি আপনাদের এই সেকেন্ড পেপারটা শুরু করছি, এটা অনেক কিছু শেষ করার পরে শুরু করানো উচিত ছিল,
কিন্তু এখন শুরু করছি একটু দরকারে, কাজে, কিছু বোঝার জন্য আর কি। সেখান থেকে পিটা সামনে যা আছে তাই রয়েছে, তারপরে এই ডিবিটা সব বি হয়ে যাবে। কারণ আমার এখানে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন মানে কি, যোগ করার পরে বলছিলাম কি ডিডাব্লিউ কি ডব্লিউ হয়ে যায় না, সব যোগ করার পরে ডব্লিউ হয়ে যায় না। হ্যাডলি হয়। তাহলে আমার আর যদি হচ্ছে হ্যাঁ, আমার যদি সব ডিবি থাকে, তাহলে তাকে আমি যদি যোগ করে দিই, সে বি হয়ে যাবে না, সে বি হয়েছে এখানে। আর ভি2 বাই ভি1, তখন এটাকে হ্যাঁ বলেন। ভাই এইখানে কি পিডিভি সমান পি, এই পিটা কি বলবো? বুঝলাম না, বি কি বললেন? এইখানে দ্বিতীয়টা ভি2, ভি1 আর ভি2 আছে না এখানে হ্যাঁ হ্যাঁ, যুক্তিকরণ। এই জায়গায়, এই যে আমি রেড দিই, এই জায়গায় না ভাই, ওর এই পাশে, এই পাশে। এই যে এই পাশেরটা, না ভাই, বাম পাশে। এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি এটা কি? পিডিভি সমান এটা আবার এটা যুক্তিকরণ। হ্যাঁ, আবার যোগাযোগকরণ মানে আপনার পিডিবির মান তো এখান থেকে আসছে না, ডিডব্লিউ থেকে এখানে বসানো হয়েছে। ও, তারপরে ডিডব্লিউ থেকে যখন বসানো হয়েছে, তখন এই ডিডব্লিউ মানটা পিডিবি এখানে বসানো হয়েছে। বসানোর পরে এখানে ইন্টিগ্রেশন তো রয়ে গেছে, সে এখনো শেষ হয় নাই, ভি কে না ধরা পর্যন্ত শেষ হবে না। তারপরে কি হয়েছে, এখানে যখন আপনার পিডিবি বসাই দেওয়া হয়েছে, তখন এই ভি কে, এই ভি রাখতে চাবে, এই সব ভি রাখতে চাবে। তাহলে পি বাদ আছে, পি হলো কনস্ট্যান্ট, এখানে পি হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক, পিটাকে সে আগে রেখে দিছে। আগে রেখে দেওয়ার পরে ও ইন্টিগ্রেশন, আচ্ছা ভাই। হ্যাঁ ইন্টিগ্রেশনের ভিতরে রাখছে এটা। আমি আপনাকে জাস্ট বেসিক বলতেছি, এটা কিন্তু আরো অনেক তথ্য আছে যেগুলো আপনি পাবেন হলো ওই যে যোগজীকরণ বা অন্তরীকরণ এই চ্যাপ্টারে, ম্যাথমেটিক্স। ব্যবকলন। হ্যাঁ, ব্যবকলন বা সমকলন, যেটাই বলেন না কেন, ব্যবকলন সমকলন এটা একই কথা, মানে ব্যবকলন হচ্ছে অন্তরীকরণের ক্ষেত্রে, সমকলন হচ্ছে যোগজীকরণের ক্ষেত্রে। তারপরে দেখেন পি তো পি রয়ে গেল, এই যে পিটা পি রয়ে গেল, শুধু এটা চেঞ্জ হয়েছে। এটা কি চেঞ্জ কি হয়েছে, যে বললাম সবগুলো ভি একসাথে, ডিভি একসাথে ভি হয়েছে। তারপরে যে ভি2 মাইনাস ভি2 বাই ভি1, ভি2 বাই ভি1, ভি2 উপরে নিচে ভি1, মানে কি, আমার যদি এটা দণ্ড হয়, আমার এর মাঝখানে কতটুকু সেটা বুঝবো কিভাবে? এই লাস্টটা থেকে প্রথমটা বিয়োগ করলে, ভি1। হ্যাঁ বিয়োগ করলে কি বুঝতে পারবো না হ্যাঁ নাকি? এই জুবার ভাই বলেন তো। জি ভাইয়া, বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কারণ কি, আমার একটা স্কেল যদি 10 ফুট হয় বা 10 ইঞ্চি হয়, তাহলে আমি 10 ইঞ্চি কিভাবে বুঝবো? লাস্টের 10 থেকে তার জিরো বাদ দিলেই সেটাই পাবো, মানে লাস্টেরটা থেকে প্রথমটা বিয়োগ করলেই তার মধ্যবর্তী দূরত্ব পাওয়া যায়। সেটাই হয়েছে এখানে পি। এই যে এই ভি হচ্ছে ভি2 মাইনাস ভি1, এই ভি2 মাইনাস ভি1, ভি2 মাইনাস ভি1 হচ্ছে কি একটা অংশ, সেটা হচ্ছে ডেল ভি পরিমাণ একটা অংশ। তো এখান থেকে কি উপনীত হয়েছে, যে কৃত কাজ মানে ডব্লিউ ইকুয়াল টু চাপ, মানে পি হচ্ছে চাপ ইনটু আয়তনের পরিবর্তন। কিছু পরিবর্তন হয়েছে আয়তনের কিরকম পরিবর্তন হয়েছে, এখানে এখানে যখন আগে যা আয়তন ছিল, এই জায়গার মধ্যে আগে যা আয়তনটা ছিল, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে কি তার কি সমান আয়তন? এই জায়গার মধ্যে সমান আয়তন না ভাইয়া, সমান না। এটাই, তাহলে কি আয়তনে কিছু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ডেল ভি, এই যে আয়তনের পরিবর্তন। তারপর সেটাকে আপনার ওই মান বসাই দিছে, ওই যে ডি কিউ ডি ইউ ডিডাব্লিউ যে মানে পি মান বসাই দিছে, সেখানে গেছে। এগুলো আপনি নিজেরা একটু দেখবেন, এই তথ্যটা নিজে দেখবেন, এই যে এইটা কিভাবে আসলে একটু নিজেরা দেখবেন, একই জিনিস, অনেক সহজ। তারপর আপনাদের বাসায় পড়া হ্যাঁ থাকবে, ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি। বাসায় পড়া থাকবে এটা সময়ায়তন। এখানে ডি সমান, বলেন। এখানে ডি দিয়ে বুঝাইছে তাপ শক্তি সমান হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর এটা আয়তনিক কিছু পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই, বুঝতে পারছেন? তাহলে আপনারা এগুলা নিজেরা একটু দেখবেন এই পর্যন্ত। আর জুবাইর ভাইয়ের কাছে কোন বই জানি, ইসাক স্যারের বই না? জি ভাইয়া। আচ্ছা, ইসাক স্যারের বইও আপনি একটু মিলাই দেখেন। আমার এখানে চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন, আর নাহলে আমি আপনাকে এখন আমার আচ্ছা। বইগুলো আছে ভাইয়া, শুধু জাস্ট একটু আগে পিছনে আর কি, আমি ম্যাচ করে নিতে পারবো। ও আচ্ছা, হ্যাঁ এগুলো দেখতে পারেন, সমস্যা নাই। আর এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করব, রুদ্ধতাপী প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট এটা, রুদ্ধতাপী প্রক্রিয়া। জি ভাই। আপনি চাইলে আপনারা দুজন রুদ্ধতাপী প্রক্রিয়াটা এই একটু দেখে আসতে পারেন, বা সমষ্ণ প্রক্রিয়া, এগুলো সব পড়াবো আমি,
সমায়তন পর্যন্ত আপনারা একটু আচ্ছা ইয়ে ভাইয়া। করবেন, আর এগুলো এমনি দেখে আসবেন, দেখে এসে একটু পড়ে আসবেন, বাকিটা আমি বুঝাই দেবো পরে। ভাইয়া আপনি নতুন ব্যাচের যে ফিজিক্স ক্লাস নিচ্ছেন ওইখানে কি দ্বিতীয় অধ্যায় শেষ হতে হবে? না না ভাই, প্রথম অধ্যায়ে ভেক্টর আছে। এই নতুন ব্যাচের সাথে আপনাদের মার্চ করে দেওয়ার জন্যই আপনাদের এই অধ্যায়টা পড়ানো হইতেছে। কথা বুঝতে পারছেন? নতুন ব্যাচে যারা আচ্ছা আছে, নতুন ব্যাচে এখন আপাতত টোটাল 5 জন ছিল, তাদের মধ্যে 2 জন আপু আছে। আহ, তো তাদেরকে একসাথে আপনাদের সাথে মার্চ করে দেওয়ার ট্রাই করা হচ্ছে। মার্চ মানে দুজন, মানে আপনারা দুটা ব্যাচ একই সাথে আগাবেন আর কি। এই কারণেই আপনাদের এখন এটা পড়ানো হইতেছে, আর তাদেরকে খুব যত দ্রুত পারা যায় শেষ করে দেওয়া হইতেছে আপনাদের তারপরে কি আবার তারপরে কি আবার তৃতীয় অধ্যায় শুরু করা হবে যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে? তারপরে কি মানে